ওয়ার্ল্ড কাপ ফাইনালে স্পেন কেমন খেলা খেললো, আর্জেন্টিনাই বা কেমন খেললো? আমরা তো নিজের চোখেই দেখেছি স্পেন ভার্সেস আর্জেন্টিনার এই বিশ্বকাপে যেইভাবে স্পেন খেলেছে পুরোটা ম্যাচ জুড়ে। তারপরেও যদি শেষ পর্যন্ত ম্যাচটি স্পেন জিততে না পারতো তাহলে কিন্তু একরকম অবিচারই করা হতো তাদের প্রতি। অন্যদিকে আর্জেন্টিনা যেভাবে খেলেছে শেষ পর্যন্ত গিয়ে যদি তারা জিতে যেত তাহলে আর্জেন্টিনার ফ্যানরা কি ততটাও খুশি হতে পারতেন? প্রশ্ন রয়ে গেল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে দেশ রূপান্তরের নিয়মিত আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফিনান্স। হোস্ট করছি আমি তাসনুফা মুনা। ফাইনাল খেলা অর্থাৎ আজকে আমাদের লাস্ট এপিসোড, আর এই এপিসোডে আমরা ডেকেছি দুজন শুধুমাত্র ফুটবল প্রেমী মানুষ নন, ফুটবল বোদ্ধাকেও। আমাদের সঙ্গে আছেন স্পোর্টস জার্নালিস্ট দিলু খন্দকার, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের লিজেন্ডারি সাবেক ফুটবলার, জাতীয় ফুটবল দলের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফুটবলার এবং রূপায়ণ গ্রুপের অ্যাডভাইজার জনাব গাফফার চৌধুরী। চৌধুরী আমাদের গাফফার ভাই। চৌধুরী না, দিলু ভাই, গতকালকের ম্যাচটাতে 1-0 গোলে হেরেছে আর্জেন্টিনা, জিতেছে স্পেন। সো ইউরোপকে আমরা চিয়ার্স বলছি এবং আর্জেন্টিনার জন্য সমবেদনা রইলই। কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা যে খেলাটা দেখলাম, এখানে আর্জেন্টিনার যে সৃষ্টিশীলতাহীন এবং ছন্দহীন খেলাটা আমরা দেখেছি, কি বলবেন এটাতে? মানে এটা তো আসলে ইতিহাসেই বিরল আর্জেন্টিনার এরকম খেলা। আর্জেন্টিনার পরিকল্পনার অভাব এবং স্পেনের পরিকল্পনার প্রভাব ছিল, কি বলবেন? আর্জেন্টিনা লাতিন আমেরিকার দেশ, নান্দনিক ফুটবল খেলে, আমরা যেটা দেখে অভ্যস্ত। দিয়েগো মারাদোনা, পাসারেরা, তাদের হাত ধরে যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেই ধারাবাহিকতায় মেসির হাত ধরে ওয়ার্ল্ড কাপ জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু সাবলীল ফুটবল খেলে, নান্দনিক ফুটবল খেলে। গতবারে কিন্তু আমি কাতারে গিয়েছিলাম, অনেকগুলি খেলা দেখেছি, আর্জেন্টিনার খেলাও দেখেছি। বাট ফার্স্ট ম্যাচটা তারা হেরেছিল সৌদি আরবের কাছে, সেদিন আমি ঢাকায় অফিসে ছিলাম এবং আমি কিন্তু বলেছিলাম যে আজকে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হারবে, এই হিটে মেসিরা খেলতে পারবে না, সেটাই হয়েছিল। এবং আমি আরো বলেছিলাম যে আমি পরের ম্যাচে যাচ্ছি দোহায়, আমি খেলা দেখব, মেসি গোল করবে, মেক্সিকোরে হারাবে এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, তার খেলাটা উপরের দিকে যাবে। ঠিক সেটাই ছিল। এবার কিন্তু সেই আর্জেন্টিনাকে আমরা দেখিনি তার অনেকগুলি কারণ রয়েছে। স্কালোনির এই টিমটা গতবারের প্রায় 20-22 জন প্লেয়ার রয়েছে, কিছু নতুন প্লেয়ার এসছে। কিন্তু আর্জেন্টিনার যে ফুটবলটা, আমরা মারাদোনাকে যে ফুটবল দেখেছি 94 সালে বা 90-এর আর্জেন্টিনা কিংবা 86-এর আর্জেন্টিনা, তার ধারে কাছে কালকের ম্যাচে ছিল না, ইভেন এইবারের ওয়ার্ল্ড কাপেই ছিল না। এবার কিন্তু সেই নান্দনিক ফুটবলটা কোথায় যেন হারিয়ে গেছে। মেসি নির্ভর একটা টিম পুরো, যেমন 86-র বিশ্বকাপটা যদি বলি, ফুটবল ইতিহাসে অনলি ওয়ার্ল্ড কাপ যে একক নৈপুণ্যে একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপ জয় করেছে, সেটা 86-র বিশ্বকাপ। মেক্সিকোতে যে বিশ্বকাপ হয়েছে, দিয়েগো আর্মান্দো মারাদোনা সেটা করে দেখিয়েছিল। যে মারাদোনা, ওরা আর্জেন্টাইনরা খুব আদর করে বলেন ফুটবল ঈশ্বর, এটা খুব রেসপেক্ট দিয়ে বলেন। যে আমি যত আর্জেন্টাইনের সাথে কথা বলেছি, তাদের একটা কথা, দিয়েগো মারাদোনা ও তো আমাদের ফুটবল ঈশ্বর, এটা যে কত সম্মানের সাথে বলেন। ওই জায়গাটায় তারা কোনো জনকে রাখতে চান না, নট ইভেন মেসিকে না। মেসি হয়তো একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2টা রানার্স আপ হলো ক্যাপ্টেন হিসাবে, মারাদোনা একটা জিতেছে, একটা রানার্স আপ, তারপরে কিন্তু তারা মারাদোনার জায়গাটা কাউকে দিতে চান না। কালকে যে ফুটবলটা খেলেছে 120 মিনিট, শেষ 5 মিনিট ছাড়া আর্জেন্টিনা কোনো অ্যাটাক ছিল না, এটা আমরা দেখে অভ্যস্ত না। আর্জেন্টিনা অপোনেন্ট স্পেনকে পেয়ে তারা খুব ব্যাকফুটে চলে গেছিল, তারা ডিফেন্সিভ ফুটবল খেলেছিল, যেটা আমরা কোনো দিন দেখিনি আর্জেন্টিনার ফুটবলে। কারণ আর্জেন্টিনাকে লাতিন ফুটবলটা এইরকম স্বল্পই যে 6টা-7টা টাসে তারা অ্যাটাক করেন, মুহূর্তের মধ্যে অ্যাটাক করেন। কিন্তু কালকে দেখেছি সব ডিফেন্স করছেন। তখনই কিন্তু স্পেন, কারণ স্পেন আপনি জানেন যে একটা সময় প্রায় 250 বছর স্পেন আর্জেন্টিনা শাসন করেছে। স্পেনের কলোনি ছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন আমেরিকাতে ব্রাজিলে যেমন পর্তুগিজরা শাসন করেছে, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, এখানে
স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, এবং আর্জেন্টিনা আর স্পেনের খেলার ধরন কিন্তু একই রকম। তারা কি খুব ক্লিন ফুটবলটা খেলে, কিন্তু কালকে দেখেছি একদম ডিফারেন্ট আর্জেন্টিনাকে। তারা একটু পাওয়ারও ইমপ্লিমেন্ট করেছে, যার জন্য একটা লাল কার্ডও দেখেছি। 10 জনের দলের হয়ে যাওয়ার পর ওই টিমটা আরো যেন নেতিয়ে পড়েছিল। নীলু ভাই, এই বিষয়টা আরেকটু ইলাবোরেটলি জানবো, তার আগে গাফার ভাইকে জিজ্ঞেস করি, গতকালকে ম্যাচটাতে আর্জেন্টিনা গোলবারে একটা শটও নিতে পারেনি, যেটা দিলু ভাই বলছিলেন যে আমরা আর্জেন্টিনাকে এভাবে খেলতেই কখনো দেখিনি। কালকে আর্জেন্টিনার খেলা দেখে আপনার কি মনে হচ্ছে? এখানে কি এই যে মেসিময় আর্জেন্টিনা, আমরা কি কোথাও ডিমারিয়ার অভাব বোধ করেছি? কোথাও কি মনে হয়েছে যে আলভারেজ, গঞ্জালেস, মার্টিনেজ নির্ভর হয়ে গেছে দলটা? স্কালোনির যেসব পরিকল্পনা ছিল সেগুলো একেবারেই ভেস্তে গেছে। দিলু ভাই পুঙ্খানুপুঙ্খানুভাবে। আর আমি আরেকটা পরিচয় আসলে আপনি দিতে পারেননি। দিলু ভাই কিন্তু 8টা ওয়ার্ল্ড কাপের সাক্ষী, এবং রিসেন্টলি উনি টরন্টোতে কোস্টারিকা এবং জার্মানির খেলা দেখে এসেছে। এইটা কিন্তু ওনার পরিচয় কিন্তু একটু বড় করে দিলে ভালো হতো, কারণ 8টা ওয়ার্ল্ড কাপ দেখার মানুষ জি, আমাদের সাথে আসছে আমাদের স্টুডিওতে দেশ শুভান্তরে। আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি, নিশ্চয়ই। এবং দিলু ভাইয়ের সাথে আমার 90তে আমরা একসাথে 98 ফ্রান্স ওয়ার্ল্ড কাপ। 98তে আমরা ফ্রান্স ওয়ার্ল্ড কাপের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। দিলু ভাই যে কথাগুলি বলেছে আসলে সত্যিকার অর্থে ওনারা ফুটবল বুঝেন, বোদ্ধা। এমনি দিলু খন্দকার হননি, এবং সেক্ষেত্রে কিন্তু উনি, আমি একটা ওনার ইন্টারভিউ দেখেছি 19 তারিখ জুন মাসের, এবং ওনার প্রেডিকশন যেটা ছিল, এটা যদি বলি 100 না, এটা 200। উনি কিন্তু 19শে জুন যে প্রেডিকশন করেছেন টরন্টো একটা বাংলা টেলিভিশনে, যেটা আমি দেখেছি, সেখানে বলেছিলেন ফ্রান্স নাম্বার 1, নাম্বার 2 স্পেন, নাম্বার 3 আর্জেন্টিনা, নাম্বার 4 ইংল্যান্ড। 4টা কিন্তু হয়েছে, এবং সেখানে সেমিফাইনালে স্পেনের সাথে ফ্রান্স হেরেছে, ইংল্যান্ড ইসের সাথে হেরেছে, আর্জেন্টিনার সাথে। তার মানে এবারে প্রেডিকশনটা ঠিক প্রেডিকশন, ছিল। ওনার প্রেডিকশন না, শুধু ওনার অভিজ্ঞতা। আমি ওনার সম্বন্ধে একটু বলতে দেয় না আমাকে, যেহেতু আমি দীর্ঘদিন ওনাকে চিনি, বাংলাদেশের মাঠ থেকেই ওনাকে দেখেছি, আজকে থেকে পরিচিত না। তো এই লোকটি কিন্তু যেভাবে খেলাধুলা দেখে এবং যেভাবে কথাবার্তা বলে, প্রতিটি কথার সাথে কিন্তু কাজের সাথে মিল রেখে কথা বলে। আমরা ওই হঠাৎ করে আর্জেন্টিনার যুক্তি দিয়ে বলবে যে এটা 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 ঠিক না, এবং সেটাই কিন্তু হয়েছে। আমাকে যদি এখন জিজ্ঞেস করেন, গতকাল আমি খেলা দেখেছি, সারা রাত ধরে খেলার সাথেই ছিলাম একটি বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানের মধ্যে, এবং সেখানে অনেক সেলিব্রিটি, বাচ্চা টাচ্চা সব মিলে। আমি একমাত্র ব্যক্তি ফুটবলার, আরেকটা ফুটবলার ছিল সঞ্জিদা, ওনার ইস্ট বেঙ্গলও খেলতে, আমাদেরকে সেই সম্মানটুকু দিয়েছে। তো আমরা যখন খেলা দেখছি, তখন আমি আমার পাশে যে অ্যাঙ্করিং করতো মেয়েটাকে বলছি, এটা কোন আর্জেন্টিনা ফাইনালে খেলছে, কেউ কি বিশ্বাস করবে? এবং আমার পিছনে যারা আর্জেন্টিনান ড্রেস পরে যারা শিল্পীরা ছিল, বিশেষ করে শিল্পীরা ছিল, সব গায়ক গায়িকারাই বেশিরভাগ ছিল, এবং তারা খুব হতাশ, মানে বারবার আমাকে প্রশ্ন করতেছে আর্জেন্টিনা ফাইনালে আসলো কিভাবে, এই টিমের এই ফুটবল না। আমার কাছে এটা যখন আমি ইসে থেকে বের করলাম, ফার্স্ট হাফে কোনো বারে শুট করেনি, অ্যাটাকিং এ বল 62% বল ছিল স্পেনের কাছে। স্পেনের 7টা প্লেয়ার কিন্তু বার্সেলোনাতে খেলে। স্পেন লিগটা কিন্তু, লা লিগাটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস লিগ কিন্তু। তো সেই ক্ষেত্রে টিমের টিম ওয়ার্ক এবং সেই দলের কোচ যেভাবে সাজিয়েছে, যেভাবে করেছে, আর্জেন্টিনাকে খেলার সুযোগ তো দূরের কথা, কোনো রকম সুযোগই দেনে পাস করার, এবং কোনো রকম সুযোগ দেয়নি তারা মাঝে মাঝে যে মানে বডি শিল্ডিং, মানে আমরা যেটা বলি, সেটা যেভাবে করেছে, অনেকগুলি ফাউল হয়তো ওভারলেপ করেছে, হতে পারতো। রাইট। তো সেই ক্ষেত্রে মনে করি যে খেলাটার সৌন্দর্য কিন্তু তখন থেকে হারিয়েছে। এবং ফার্স্ট হাফ থেকে আমি যদি বলি, গোলের আগ পর্যন্ত যে খেলাটি খেলেছে, সেটা স্পেন ডিজার্ভ ফর উইন ওয়ার্ল্ড কাপ। একদমই একদমই। আর দ্বিতীয় কথাটা যেটা বলবো, আর্জেন্টিনা যে খেলাটি খেলার মানে মানুষ আশা করেছিল মেসি কেন্দ্রিক হয়ে গেছে, তাদের কিন্তু সে দি মারিয়াও নেই।
যে কথাটা আমি এর আগে অনেকবার বলেছি যে সাপ্লায়ার এবং সেই বসবে, তা ফাইনাল সেমিফাইনালে 2টা বল সে খুব সুন্দর অ্যাসিস্ট করেছে, 2টা গোল হয়েছে। ইংল্যান্ড হয়তো সেই ম্যাচটি জিতে বেরিয়ে হতে পারতো বুদ্ধিমত্তা পরিচয় যদি কোচ টোকেল ঠিক মতো দিতে পারতো। এনিওয়ে ফাইনাল ইজ ফাইনাল, যে সেমিফাইনাল, সেক্ষেত্রে আমি মনে করি যোগ্যতার দল হিসেবে স্প্যানিশ চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের খেলা দেখে যেটা বোঝা মানুষ গেছে। মুগ্ধ হয়েছে। আরেকটা কথা শুধু বলবো যে আমরা আর্জেন্টিনাকে নিয়ে আমরা এত বেশি মাতামাতি করেছি বাংলাদেশে, আর্জেন্টিনার সমর্থকদের, জিতলে হয়তো একটা খারাপ কিছু হয়ে যেতে পারতো, এমনই মনে আমার ভাব দেখে মনে হচ্ছে। যাই হোক, হয় না, সেটা দুর্ভাগ্য, অন্য issue। সময় বেদনা। আর কংগ্রেচুলেশন টু স্পেন। এবং আমরা যেখানেই থাকি না কেন, আমরা ওয়ার্ল্ড কাপের সময় আমরা সব সময় চাই যে একটা উন্মাদনা, যেহেতু 2026 আমরা পার করে যাচ্ছি এবং 2026-এ যে অনেকগুলি খেলা হয়েছে, 39 দিন 104টা খেলা হয়েছে, আমরা সবাই মিলে কিন্তু এই বাংলাদেশে খেলাগুলি দেখার সুযোগ হয়েছে। আমরা আমাদের সারা বাংলাদেশের সমর্থকদের শুধু একটু টাইম টেবিলটা একটু লেট নাইট, যেহেতু আমেরিকার সাথে আমাদের 14 ঘন্টা ডিফারেন্স, কানাডার সাথে 12 ঘন্টা, এইভাবে হয়েছে। তারপরে আমি মনে করি, আমি গতকালকে রাত্রেও আমি দেখেছি, রাত্রে তার আগের দিন রাত্রেও দেখেছি 3টা 4টা পর্যন্ত, যেহেতু আমি টেলিভিশন থেকে আসতেছি, মানুষদেরকে একটা আনন্দ, একটা উন্মাদনা। আলটিমেটলি ফুটবল প্রেমী মানুষরা আসলে মানুষের ফুটবল দেখবে, ফুটবল সেটা দেখবে। সময়ের ব্যবধান এটা যতটাই এই হোক জন্য না তো কেন। বলে গ্রেটেস্ট জি। শো অন আর্থ। জি, দিলু ভাইয়ের কাছে আসি। যে কথাটা গাফফার ভাই বলছিলেন যে আর্জেন্টিনাকে কালকে সুযোগই দেয়নি স্পেন, একেবারে এক পেশিভাবে আক্রমণ করে গেছে পুরো ম্যাচ জুড়ে। যেইভাবে স্পেন আক্রমণাত্মক খেলা খেললো, সেই ক্ষেত্রে কি মনে হয় যে 2010 সালে যে স্পেনকে আমরা দেখেছিলাম, তারা আবারও স্প্যানিশ ডমিনেন্সের একটা যুগের সূচনা করলো এই ওয়ার্ল্ড কাপের মধ্য দিয়ে? 2010 আমি সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম। প্রথম ম্যাচে স্পেন হেরেছে ছিল সুইজারল্যান্ডের কাছে। তখন কিন্তু কেউ চিন্তাই করেনি এই দলটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। সেই যে প্রথম ম্যাচটা হেরেছিল সুইজারল্যান্ডের কাছে, তারপরে দলটা যে খেলাটা খেলেছে, এবার কিন্তু প্রথম ম্যাচ তারা ড্র করেছিল গোললেস। শুরুটা কিন্তু 10-এ ছিল হার দিয়ে, এবার ড্র করে। তারপরে জিনিসটা চিন্তা করেন যে ওইখানে আমরা ডারবানে স্পেন জার্মানি সেমিফাইনাল দেখেছিলাম সাউথ আফ্রিকায়। আগের ম্যাচে জার্মানি 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। মাদোনাভাস কোচ, মেসি সেই টিমে ছিলেন। ডেস্ট্রয় করে দিল জার্মানি আর্জেন্টিনাকে। কেপটাউনে খেলা হলো, 4 গোলে হেরে গেল। ভয়াবহ কান্নার সিনটা দেখালো স্ক্রিনে মারাদোনা। মানে কোনো কিছুই করতে পারে, জার্মানি যা করতে চেয়েছিল সবই। সেই জার্মানি স্পেনের কাছে সেমিফাইনালে 1 গোলে হেলে গেল। পুয়েল গোল করেছিল হেডে কর্নার থেকে। ওই 1টা 2টা সুযোগ পেয়েছিল, স্পেন গোল করেছিল। জার্মানি অনেক অ্যাটাক করেও গোল করতে পারেনি। সেই স্পেন কিন্তু হল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 10, সেটা ইনিয়েস্তা গোল করেছিলেন এক্সট্রা টাইমে। কালকেও কিন্তু সেম এত ডমিনেটিং ফুটবল খেলেছে। খুব অবাক যে 90 মিনিটে এটা রেজাল্ট হয়ে যাওয়া উচিত ছিল 2-0 3-0 এইভাবে। কারণ মার্টিনেজ যে পরিমাণ অ্যাটাক সামাল দিয়েছেন, আপনি যেটা বললেন ঝড়ও কম, ভয়াবহ ছিল। কারণ এই খেলাতে কিন্তু তারা ফ্রান্সকে, এমবাপ্পেকে আটকিয়েছিল। তারা একটা কৌশল নিয়েছিল যে এমবাপ্পেকে যদি স্টপ করা যায় তাহলে ফ্রান্সকে আটকে দেওয়া যাবে, এবং সেটা করেছিল কিন্তু। আর কালকে তাদের টার্গেট ছিল লিওনেল মেসি কোনোভাবেই যেন বল পায়ে বিপজ্জনক হয়ে উঠতে না পারে। এবং এইটা ওই লুই ফুয়েন্তের এটা হলো তার কৌশল ছিল। উনি বলেননি, বাট উনি কিন্তু ঠিকই জোন এবং ম্যান মার্কিং এ অচল করে রেখেছিলেন। আর উল্টো দিকে ইয়ামালকে নিয়ে এত কথা, একটা বিস্ময় বালক যে ইয়ামাল, সে যখনই বলটা ধরেছে খুব ডেঞ্জার হয়ে গেছে এবং আর্জেন্টিনাকে প্রেসার ক্রিয়েট করে ফাউল করে আটকাতে হয়েছে। মানে এতটা ডমিনেটিং ফুটবল অনেক দিন স্পেন খেলেনি। ইনফ্যাক্ট শুরুতেও যদি বারে না লাগতো তখন ডেফিনেটলি, এবং ইয়ামালের এবং লাস্টে যেটা
যে 90 মিনিটের শেষ যে শটটা জি। গোলকিপার যেটা কর্নার করলেন ওটাও তো গোল ফ্রি কিক থেকে। Right, right. এবং আপনি যদি খেয়াল করেন ওইখানে পুয়েলরা সবাই গ্যালাই, জাভি ওরা সবাই গ্যালারিতে ছিল, গ্যালারিতে দেখাচ্ছিল যে তারা কি আফসোসটা করল, কারণ ওই যে অ্যাঙ্গেলে বল আর যেভাবে সোয়ার্ভ করেছেন তাতে এটা গোল হয়ে যাওয়ার কথা। Right. মার্টিনেজ অলৌকিক তৎপরতায় সেটা আটকিয়েছে। তো এই স্পেন, আমি কিন্তু খুব কনফিডেন্ট ছিলাম যে স্পেনকে নিয়ে, কারণ আমি কালকেই একটা টক শোতে গিয়েছিলাম রাত 10টায় জি। যে ফাইনাল কি হবে। আমি বলেছিলাম যে কাপটা ইউরোপে থাকবে, স্পেন যে ফুটবলটা খেলতেছে আর্জেন্টিনা তাকে আটকাতে পারবে না। আমরা সেমিফাইনালে দেখেছি ফ্রান্সের সঙ্গে। মেসি নির্ভর আর্জেন্টিনা স্পেনকে আটকাতে পারবে না, বড় জোর স্পেন মেসিকে আটকে দেবে। ঠিক তাই হয়েছে, কালকের খেলাটা এতটা ডমিনেট, মানে আমি 8টা ওয়ার্ল্ড কাপ দেখেছি, কোনো ফাইনালে এত ডমিনেন্সি দেখিনি কোনো টিমের। আপনি যেটা শুরুতে বলেন যদি এরপরও যদি আর্জেন্টিনা জিতে যেত, সেটা হলো কি ভাগ্যের ঠিক উল্টো জিনিসটা হয়ে যেত। এবং প্রত্যেকেই স্কলারি থেকে আরম্ভ করে প্রত্যেকে, মেসি কালকে একটা সুন্দর কথা বলেছিলেন যে গাফারোই যেটা বললেন যে বার্সেলোনার প্লেয়ার 8 জন এসে, এইখানে 9টা প্লেয়ার কালকে ছিল যারা বার্সেলোনার একাডেমি থেকে উঠে এসেছে লা মেসিয়া থেকে, ইনক্লুডিং মেসি, এবং স্পেনের 8 জন, ইয়ামাল সহ 8 জন। তো এই যে জিনিসটা মেসি বলেছিলেন যে আমি ওদেরকে জানি, ওরা লামেসিয়ায় দেখেছি, ওদেরকে স্প্যানিশ লিগে যে ওরা কিন্তু অসাধারণ ফুটবল খেলে। মানে এই কথাটা আমি জানি না তার টিমের মধ্যে কি বিপরীত হয়েছিল কিনা, কারণ মেসি নিজে এনকারেজ করতেছেন যে ওই টিমটা কিন্তু অসাধারণ। এতে তাদের মনোবলে কোনো আঘাত পড়েছিল কিনা, কারণ তাদের খেলা দেখে মনে হয়েছে এই আর্জেন্টিনাকে তো আমরা চিনি না, আমরা দেখিনি। যেটা গাফার বললেন যে 90 মিনিটে একটা অ্যাটাক নেই, এটা হতে পারে? আর্জেন্টিনা যারা রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যারা এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল 2 বার, তাদের, এবং কালকে বিভিন্ন পেপার একটা কলম লিখেছিলেন 78 বিশ্বকাপের হায়েস্ট স্কোরার এবং গোল্ডেন বল সবকিছু। উনি কিন্তু একটা কলমে কথা বলেছিলেন, আমি জানি না স্ক্যালোনির পরিকল্পনা কি ছিল, উনি লাউতারো মার্টিনেজকে নিয়ে একটা কথা বলেছেন, যে ছেলেটা সেমিফাইনালে গোল করে, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, মারিও ক্যাম্পেস কমেন্টসরা করেছিল যে তাকে কিন্তু বলতে হবে সে বড় ম্যাচের প্লেয়ার, কিন্তু কালকে 120 মিনিটেও ওই প্লেয়ারটাকে খেলানো হয়নি মার্টিনেজকে। মার্টিনেজ ইটালিয়ান লিগে ইভেন্টাসের হয়ে অসাধারণ ফুটবল খেলেন এবং এই ওয়ার্ল্ড কাপে 3টা গোল করেছেন, ইভেন সেমিফাইনালেও গোল করেছেন, তার আগের ম্যাচেও গোল করেছেন। বাট তাকে যে কেন স্ক্যালোনি খেলাননি সেটা উনি ভালো বলতে পারবেন। আপনাকে আবারও বলি যে স্ক্যালোনির পরিকল্পনা আমার নিজেরই অবাক লেগেছে। এটা নিয়ে কিন্তু আর্জেন্টিনার ফ্যানদের মধ্যেই মতবিরোধটা আছে এবং রাগটা বোধহয় যে পড়ে কোচ স্ক্যালোনির উপরেই। ওই গাফার ভাই আরেকটা কথা বলেছেন যে কোচের এক একজনের এক এক রকম মোটো হতে পারে। যেমন 78-এ লুইস মেনোত্তি ছিল আর্জেন্টিনার কোচ, পাসারেলা ছিল ক্যাপ্টেন। মেনোত্তি যখন আর্জেন্টিনার দায়িত্ব পেয়েছে উনি একটা কাজ করেছিলেন যে আর্জেন্টিনার কোন প্লেয়ার আগামী 2 বছর বিদেশের লিগে খেলতে পারবে না, ওদের আর্জেন্টাইন লিগে খেলতে হবে, এইখান থেকে আমি প্লেয়ার নিব, তারা ওয়ার্ল্ড কাপ জিতবে। এবং ফেডারেশন সেই কাজটা করেছিল কিন্তু, এবং ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আবার 86-তে যখন ডাক্তার কার্লোস বিলার্দো কোচ হলেন, বিলার্দো ছিলেন চিকিৎসক, বাট ফুটবল তার ছিল প্যাশন, শখের বসে ফার্নিচার ব্যবসা করতেন, ফুটবল কোচিং করেন। ওনার আবার দর্শনটা ছিল আলাদা, উনি কোচ হয়েই প্রথম উড়ে গিয়েছিলেন বার্সেলোনায় মারাদোনার কাছে, যে দিয়েগো আমি তোমার সাথে 7 দিন থাকতে চাই, তোমার চাল চলনটা দেখতে চাই, তুমি কি করো। তো মারাদোনা বললেন ওকে ওয়েলকাম, তুমি আর্জেন্টিনা কোচ হয়েছো, 86 বিশ্বকাপটা মেক্সিকোতে, আমি চাই, আমি জানি তোমার হাত দিয়ে ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনায় ফিরে আসবে, এটা আমি জানি। বিলার্দো মারাদোনাকে বলেছিলেন জিনিসটা। মারাদোনা তখন একটা কথা, মারাদোনা মানে কি গিফটেড প্লেয়ার, ওটা তো শেখানো যায় না। উনি বলেছিলেন যে বিলার্দো তোমার কাজ হলো মাঠের বাইরে তুমি ব্যাক করো, আর্জেন্টিনার প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিস করো, আর মাঠের যে জিনিসটা ওটার দায়িত্ব আমার, মাঠ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে। এবং সেটাই হয়েছিল। কিন্তু উনি একটা মন্তব্য করেছিলেন যেটা সারা দুনিয়াতে আলোড়ন তুলেছিল। উনি যখন আর্জেন্টিনার থেকে মেক্সিকোতে উড়ে আসেন
তো সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন, বিলাত তোমার টিমের বৈশিষ্ট্যটা কি, এই টিমটা কি চ্যাম্পিয়নের? বলে দেখো, আমার টিমে একজন মারাদোনা আর 10 জন প্লেয়ার আছে। বাহ। উনি মারাদোনাকে এমন একটা জায়গায় রেখেছেন যে তখন টিমের মধ্যে গন্ডগোল লেগে গিয়েছিল যে অন্য প্লেয়াররা যে তাহলে কি আমরা প্লেয়ার না। উনি ওই কথা থেকে সরে আসেননি, উনি বলেছিলেন আমার টিমে একজন মারাদোনা, জি। 10 জন প্লেয়ার, সেই টিমটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল ওই মারাদোনার নৈপুণ্য। তো এটা হলো যার যার। স্ক্যালোনি কালকে কিভাবে দল সাজিয়েছেন আমি নিজেই অবাক হয়েছি। গাফারাই নিজেই বললেন যে আগের ম্যাচে 11টা স্পেন অক্ষুণ্ণ রেখেছিল, সেমিফাইনালে 11ই নামিয়েছিলেন। ওয়েল, সে তার টিমটাকে ঠিক অ্যাডজাস্ট করে মেপে নিয়েছিলেন যে সেমিফাইনালে ফ্রান্সকে যে টিমটা হারিয়েছে সেটাই তার বেস্ট টিম 11 ধরে। কিন্তু স্কালোনি তার একাদশে 3টা চেঞ্জ করেছিলেন। তো চেঞ্জ করে এখন এটা হলো তার আদর্শ। কিন্তু আমার এই 40 বছরের সাংবাদিকতা জীবনে যে আমি খুব অবাক হয়েছি যে এতগুলি চেঞ্জে উনি 120 মিনিটেও লতারো মার্টিনেজকে জায়গা দিতে পারলেন না। যে টিমটা গোল করতে পারছে না সেখানে কি তার একটা বেস্ট স্ট্রাইকার অপশন ছিল না? এবং আমি কিন্তু আরো একটা কথা বলেছিলাম যে আর্জেন্টিনা যে পাওয়ার ফুটবল খেলে আমরা দেখিনি, কারণ আমি সেই 74 সাল থেকে বিশ্বকাপটা ফলো করি, কিন্তু কখনো দেখিনি আর্জেন্টিনা এরকম পাওয়ার ফুটবল খেলতেছে। কালকে যেটা লাল কার্ড পেল, এটা কিন্তু তার, এবং পারদেশও লাল কার্ড পেতে পারতো যদি রেফারি মনে করে। এটা কিন্তু আমরা দেখিনি, আমরা দেখেছি সাবলীল ফুটবল খেলতে। কনফিউজ হয়ে গেছিল। ডেফিনেটলি এতটা প্রেসার ক্রিয়েট করেছে স্পেন যে নিজের ডিফেন্স টেরিটরির মধ্যে আর্জেন্টিনার 11 জন প্লেয়ারকে থাকতে হয়েছে ওদের আক্রমণ সামাল দিতে। ইভেন মেসি বড় নিষ্ক্রিয় মনে হয়েছে, যাকে বলা হয় ভিন গ্রহের ফুটবলার, সে কিন্তু মনেই হয় নাই যে মেসি ছিল। সেই 2-3 মিনিটের একটা দৌড়ঝাঁপ ছাড়া আর ওই কর্নার কিক গুলি মারা ছাড়া মেসির কিন্তু তেমন কোনো ভূমিকাই ছিল না। জানি না এটা কি কারণে, হতে পারে একটা দিন অফ ডে হতে পারে, বাট ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনালের অফ ডে এটা মেনে নেওয়া কঠিন। বিশেষ করে যারা আর্জেন্টিনা প্রেমী তারা কিন্তু তাদের কাঠগড়া স্ক্যালোনি দীর্ঘদিন থাকবে। গাফার ভাই, সব খেলা দেখা থেকে শুরু করে ফুটবল নিয়ে আমরা যতবারই বলছি ভাবছি আর্জেন্টিনার খেলায় আমরা আশাহত, এরকম খেলা আমরা দেখতে চাইনি। পাশাপাশি স্পেনের দুর্দান্ত খেলায় আমরা ভীষণভাবে কিন্তু আশাবাদী। এখান থেকে ছাপিয়ে আমি বাংলাদেশ ফুটবল দলের কথা বলতে চাই বা আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা সেই 80s সময় ফুটবল খেলেছেন, যে সময় দুর্দান্ত প্রতাপ ছিল বাংলাদেশে, সেই ফুটবল নিয়ে কিছু বলেন এবং বাংলাদেশের এখনকার ফুটবল কোন সিচুয়েশনে আছে। আমরা কি শুধুমাত্র বিশ্বকাপ নিয়ে মাতামাতি করব নাকি বাংলাদেশও? আসলে মেসির আমি ভক্ত, এমন একজন ভক্ত, যেহেতু এর আগেও আমি অনেক জায়গায় অনেক সময় বলেছি, বিনয়ী মানুষের মধ্যে এত বড় একটা সুপার স্টার এত বিনয়ী হয় সেটা আমি 48 ঘন্টার থেকে দেখেছি। আমার শুধু তার প্রতি এই মানে মায়া মমতাটাই, যে মেসির জন্য কাছ থেকে ঢাকায়, এবং আমি তার সাথেই ছিলাম। তো একটু কষ্ট লেগেছে, দুর্দান্ত ফুটবল কিন্তু সে 3টা মানে বলতে গেলে হোয়াট এ কামব্যাক। কিন্তু কালকে যে খেলাটা খেলেছে সবাইকে হতাশ করেছে, এটা আমরা স্বীকার করবো। আমি মনে করি স্পেন তার যোগ্যতা অনুযায়ী, আমি যে কথাটা আগে বলেছি, এই ওয়ার্ল্ড কাপটা হয় প্রতি 4 বছর পর পর। এখন 100 বছর পূর্তি হবে 2030। কে বাঁচে কে মরে কিছুই জানি না। আমাদের এই দেশে এই উন্মাদনা দিয়ে কেউ মারাও গেছে, ব্রাজিল সমর্থক, আর্জেন্টিনার সমর্থক অনেকেই। আমরাও অনেক জায়গায় অনেক সময় অনেকভাবে বিধানে টেলিভিশনগুলিতে মানে টেবিল টকগুলিকে আমাদের ফুটবলের আমাদের 70-80 দশক তার আগেও যারা খেলেছেন, আমি এখনো বলি সেই প্লেয়াররা যদি বাংলাদেশি জন্ম না হয়ে ইউরোপে কিংবা ল্যাটিন আমেরিকায় জন্য তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলত। আমি এক এক করে নাম যদি বলি এই প্লেয়ারদের খেলা, অনেকে এখনকার প্রজন্মে দেখেন। আসলে আমাদের দুর্ভাগ্য, যদি আমি বলি 3-4টি দেশের কথা, কেপ ভার্দে একটি ছোট্ট আইল্যান্ডের দেশ, জর্দান কিন্তু যখন ফুটবল খেলে আমাদের সাথে এখানে খেলে গিয়েছে বহুবার, তারা তখন ছিল 100, ওই জর্দান কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে। কোরাসাওকে কিন্তু আমরা কেউ চিনি না, এটাও একটা নেদারল্যান্ডের অধ্যুষিত জায়গার, সেখানেও লোক সংখ্যা কম আইল্যান্ডের। আমাদের এখানে থেকে উজবেকিস্তান সেও আসছে, তো 4টা দেশ। আসলে সবাই কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলি করে
যে আমরা কবে ওয়ার্ল্ড কাপ খেলবো, আমাদের Right. দেশের ফুটবল। আসলে আমাদের সেই দেশের ফুটবলের যে পরিকল্পনা, আমরা কিন্তু কথায় বলি, কাজে না। আমাদের বিগত 17 বছর, এখন 2 বছর, 19 বছর যারা ফুটবল ফেডারেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আসলে আমাদের ফুটবলটা হারিয়ে গিয়ে যাচ্ছে দিন দিন কিছু কিছু কারণে। অনভিজ্ঞ ফুটবলার হলেই যে ভালো সংগঠক হবে, কিংবা ভালো ফুটবলার হলে যে ভালো কোচ হবে, কিংবা ভালো ছাত্র হলে যে ভালো শিক্ষক হবে, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি। তো আমাদেরকে ক্রীড়া সংগঠক যারা ছিলেন তারা কিন্তু হারিয়ে গিয়েছেন। তারপরে ক্লাবগুলি ছিল, সেগুলি কিন্তু এখান থেকে হারিয়ে গিয়েছে। তো সব কিছু মিলে যেন কেমন একটা 90 দশকের পর থেকে ফুটবলটা, যে জাগরিত ফুটবল ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু এখান থেকে সরে যাওয়াতে অনেক কিছু, একবার মিরপুরে চলে যায়, একবার ঢাকা। তো যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সঠিক কাজটি করতেননি। তারা কি করেছেন, ইনস্ট্যান্ট চিন্তা করেছেন, যে চিন্তাটা বিগত সরকারের সময় যারা ফুটবল ফেডারেশনের দায়িত্বে ছিলেন। আরেকটা কথা আমি আমাদের বলে দিই, যেটা আমাদের ফিফা এএফসির প্রেসক্রিপশনে চলছে, প্রফেশনাল ফুটবল। বাংলাদেশে প্রফেশনাল ফুটবল করার মতন কোনো ক্লাবও নেই, কোনো মাঠও নেই, অবকাঠামোই নেই। এবং যেই অবকাঠামো নেই, সেখানে আমরা এটাকে ইম্পোর্ট করে আমরা একটা ভালো মানে অ্যামাউন্ট আমরা প্রতি বছর আনছি কিন্তু ফর দ্য ডেভেলপমেন্ট ইয়ুথ ফুটবল, আমাদের মানে পাইপলাইন তৈরি করার জন্য। কিন্তু আমরা আমরা এটাকে ইউটিলাইজ করেছি যে আমরা বিভিন্ন সময় বিদেশে যাচ্ছি, আমাদের টিম নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখন স্পন্সর থেকে শুরু করে কোনো কিছুই আমাদের দিকে আসছে না। তো এই টাকাগুলিকে ওইদিকে দিচ্ছে। কিন্তু আমরা সারা বাংলাদেশে যখন আমরা খেলেছি, দিলু ভাই এখানে আছেন, আমরা সবসময় বলেছি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সব খেলোয়াড় আসতো। এই ডিস্ট্রিক্টের খেলাগুলি বন্ধ হয়ে গিয়েছে বিকজ অফ দ্য প্রফেশনাল ফুটবল। যদি এই প্রফেশনাল ফুটবলটা যদি আমাদের দেশে অবকাঠামো করে আরও দেরি করে করতে পারতো, কিংবা 8টা ডিভিশন নিয়ে প্রফেশনাল ফুটবল করব, আমার মেট্রোপলিটন লিগটা যেটা হয় সেটা 20টা ক্লাবের, 20টা ক্লাবের 30 জন খেলোয়াড় করে যদি আমরা মানে রেজিস্ট্রি করি, তাহলে আমার লাগবে 600 খেলোয়াড়। এই 600 খেলোয়াড় কিন্তু সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, আমরা কিন্তু 19টা ডিস্ট্রিক্ট থেকে খেলা শুরু করেছি, এখন কিন্তু 64টা ডিস্ট্রিক্ট, 8টা ডিভিশন, কত বড় দেশ। সেইখানে আমাদের ডিসি আছেন, এসপি আছেন, এই যে খেলাগুলি চালাতেন তখন আমরা বিভিন্ন সময় সেখানে গিয়ে খেলে আসছি। এই প্রফেশনাল যখন চলে আসছে, এরা কিন্তু বাইন্ডিং প্রফেশনাল, এই দলের বাইরে কোথাও খেলতে পারবে না। যে আবাহনী ক্রীড়াচক্র মোহামেডান স্পোর্টিং ক্লাব বলি, এখন লিমিটেড হয়ে যেছে, পিএলসি করে ফেলছে। এই যে মানে এইসব করার কারণে ক্লাবগুলি অ্যাকচুয়ালি অচল অবস্থায় চলে গেছে। কারণ প্রফেশনাল টিম করতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হয়। প্রফেশনাল করে কিন্তু ক্লাবদের বেনিফিট হয়নি, বেনিফিট কিছু প্লেয়ার হয়েছে, সব প্লেয়ারও না, অনেক ক্লাবেরই মানে থাকার জায়গাও নেই, কিন্তু প্রফেশনাল লিগ খেয়েছে। তা এই জিনিসগুলি, অবকাঠামোগুলি যদি আমরা ফিফা এফসির সাথে বুঝে শুনে আমরা সেই 20টা টিমকে যদি আমরা ধরে রাখতাম, সেসব টিমে কিন্তু আপনার খেলবার তৈরি করার থেকে শুরু করে চাকরি বাকরি কিন্তু দিলু ভাই সব জায়গায় হয়েছে। ওয়াব দ্য টিম ছিল, বিজেএমসি টিম ছিল, আজাদ স্পোর্টিং টিম, বিআরটিসি ছিল, সাধারণ বীমা ছিল, আমি যে নামগুলি বলতেছি, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে গভর্নমেন্ট বিজি প্রেস ছিল। এইখান থেকে কিন্তু ছোট ছোট ক্লাবগুলি প্লেয়ার নিয়ে কিন্তু প্লেয়ার তৈরি করতো। এখন প্রফেশনাল হয়ে টিমটা হয়ে যাওয়াতে কন্ট্রাক্ট বেসিস, এখন আপনি এই বছর এইখানে খেলো ফর 1 ইয়ার, দে আর গেটিং লট অফ মানি। কিন্তু বাট ক্লাব ট্রান্সফার হলে, কিংবা আমি একটা জার্সি বিক্রি করতে পারতেছি না, আমি প্রফেশনালের কোনো কিছুই আমার ভিতরে নাই, নিজস্ব থাকার জায়গাও নাই, যে প্রফেশনাল একটা প্লেয়ারের কীভাবে চলা ফেরা, থাকা, খাওয়া, এবং ক্লাবগুলিকে এএফসি থেকে কিন্তু ট্রেনিং নিয়ে আসতে হবে, তাদের অনেক কিছু ভাবেছে না করে করছি কি, আমরা এগুলিকে চালু করতে 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 আমরা এখন সেই টিম মেট্রোপলিটন লিগ বাদ দিয়ে আমরা প্রফেশনাল লিগ যখন শুরু করলাম 2004 থেকে, আস্তে আস্তে এটা এমন একটা অবস্থায় চলে আসছে। এখন পর্যন্ত মাত্র আমাদের 13টা দল। এই 13টা দলের মধ্যে 2টা দলই মানে বেশিরভাগ সময় চ্যাম্পিয়ন হয়েছে, আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং তো প্রায় 17-18 বছর, আর বসুন্ধরা কিং আরেকটি ক্লাব শেখ জামাল তাদের। তো এইসব ক্ষেত্রে কিন্তু এইভাবে পরিকল্পনা করা যায় না, আপনাকে টার্গেট করতে হবে।
বিগত দিনে প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন যে 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছি, খেলতে পারেননি। খেলতে পারিনি। এই যে মানুষকে আশা দিয়েছে, সৌভাগ্য হয়েছিল মেসিকে দেখার জন্য। মেসিকে দেখার জন্য শুধু বাংলাদেশে একদিনে ম্যাচের জন্য 10,000, 15,000, 20,000 টাকার টিকিট, এই 30-40 কোটি টাকা খরচ করেছেন। আমরা তো 30-40 কোটি টাকা দিয়ে খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় একটা একাডেমি করতে পারতাম। এটা হলো স্টানবাজি করা হয়েছে, যে স্টানবাজিতে কিন্তু আমাদের ফুটবলটা অনেক পিছিয়ে গিয়েছে। আবার এখান থেকে আমার যে বিদেশি 5 জন খেলোয়াড় আনা হয়েছে, লোকাল খেলোয়াড়দের কোনো গুরুত্ব নেই। যে দল ভালো প্লেয়ার আনতে পারবে সেই দলই চ্যাম্পিয়ন হবে। আগে কিন্তু কম্পিটিশন ছিল, আগে বিদেশি প্লেয়ার 2 জন 1 জন আসতো, আসেনি এটা কোনো কথা নেই। সেই স্বাধীনতার পর থেকে দেখেছে, তা আমাদের সময় খেলেছে। তো এখন হয়েছে কি, সেই ডিস্ট্রিক্টগুলির খেলা হারিয়ে গিয়েছে। আগে যেমন ডিস্ট্রিক্টগুলিতে লিগ হতো, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো, সর্বাধিক কাপ হতো, যেটা আন্ডার 17, 18, আমাদের মামনি কাপ হতো, আমাদের বাচ্চা আন্ডার 14 একটা টুর্নামেন্ট হতো, আন্ডার 18 একটা টুর্নামেন্টে, ইন্টার স্কুল হতো, ইন্টার কলেজ হতো, ইন্টার ইউনিভার্সিটি হতো। এখন এত এত প্রাইভেট ইউনিভার্সিটি এত এত টাকা পয়সা দিয়ে আপনি কারো কিন্তু খেলাধুলার কথা চিন্তা করেন। আমরা যখন বই খাতা রেখে পাশের মাঠটার মধ্যে, ঢাকা শহরে 135টা মাঠ ছিল, সেই মাঠগুলি হারাতে হাঁটতে হাঁটতে মানে মানে শেষ হতে হতে এখন মুষ্টিমে কতগুলি মাঠ আছে। তো আসলে শুধু ফুটবল ফেডারেশন কিংবা সরকার কিংবা কাউকে না, আমাদের নিজস্ব কিন্তু যারা যে দেশে জন্মগ্রহণ করে তারা কিন্তু তাদের দেশত্ববোধ, জাতীয়তাবোধ চিন্তা করে। আমরা শুধু মুখে মুখে কথা বলি, হ্যাঁ আমরা এই এখনই এই করে ফেলবো, লেখালেখি করি, অমুক হয়েছে তমুক হয়েছে, আদৌ কিন্তু আমাদের ভিতরে সেই জাতীয়তাবোধটা কাজ করে না, দেশত্ববোধ কাজ করে না। কারণ সেই ক্ষেত্রে যদি হতো তাহলে আজকে আমাদের ফুটবল কিন্তু অনেক দূরে এগিয়ে যেত, অন্যান্য খেলাও কিন্তু আমাদের পারদর্শী এবং এটাকে টু বি কন্টিনিউশন থাকতো। কিন্তু আমরা সবসময় এই যে ওয়ার্ল্ড কাপের সময় আসি, উন্মোদনা করি মানুষদেরকে, ওরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের কি হবে। পরিকল্পনা, মিশন অ্যান্ড ভিশন, আমাকে টার্গেট করতে হবে যে আমি ইমিডিয়েট না, আই এম নট গোয়িং টু চ্যাম্পিয়ন দিস উইক। আমি হামজাকে নিয়ে এসে টুর্নামেন্টে একটা ম্যাচ খেললাম, হাই ফলো, সেই হামজাকে কিন্তু আমরা কোনোদিন কোনো ডিস্ট্রিক্টে কিংবা কোনো ডিভিশনে নিয়ে যেতে পারি নাই, কিন্তু ওনাকে প্লেনে করে নিয়ে এসে কিন্তু বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে আমরা ওনাকে দিয়েছি। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুধু দেশের সরকারের না, আমাদের সবারই দরকার। এবং এই থেকে আমরা শিখতে চাই যে আমরা পারবো, আমরা কেন পারবো না, বাঙালি জাতি বীরের জাতি। থ্যাংক ইউ সো মাচ গাফার ভাই। দিলু ভাই, এই প্রসঙ্গেই আমার একটা প্রশ্ন আছে, যেটা উনি বলছিলেন যে 2022 সালে আমরা বিশ্বকাপে খেলবো, এরকম একটা কথা শুধুমাত্র বুলি উড়ানোর কথা না হোক। কারণ 2026-এর এই বিশ্বকাপ দেখতে দেখতেই আমরা জেনেছি যে এখানে এবার 48টা দল খেলেছে এবং নতুন দলগুলোর নাম গাফার ভাই নিজের মুখেই বলেছেন। সো 30-এর বিশ্বকাপে কিন্তু আরো অনেকগুলো দল যুক্ত হওয়ার কথা, সেই জায়গাতে বাংলাদেশ কেন নয়? সেই পরিকল্পনাটা 4টা বছর সময় তো এখন আমাদের হাতে আছে। আপনার এত বছরের স্পোর্টস জার্নালিজমে কি মনে হয় যে আমাদের আসলে কি কি পরিকল্পনা নেওয়া উচিত যাতে করে আমরা 30-এর ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট প্রাথমিক? আমি 30-এর ওয়ার্ল্ড কাপের কথা বলি নাই, আমাদের দীর্ঘমেয়াদীর কথা। 30-এর ওয়ার্ল্ড কাপের কথা আমি বলবো না, আমাদের আগে যোগ্যতা আনতে হবে। সেফ চ্যাম্পিয়ন হয়নি লাস্ট 6 ইয়ার্স, 6 টাইমস আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারি না। সো এগুলি কিন্তু টার্গেট করতে হবে, ওয়ার্ল্ড কাপ তো পরের কথা। খুবই সত্যি একটা চিত্র তুলে ধরেছেন, কারণ স্টার প্লেয়ার ছিলেন, পরে কর্মকর্তা ছিলেন, ফুটবলটা খুব কাছ থেকে দেখেছেন, আমরা সাংবাদিকের দৃষ্টিতে দেখেছি। আমার অনেক কিছু মনে পড়ে যে না, গাফার ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতেই বলতে হয়, জাপান জে লিগ করেছে, প্রফেশনাল জে লিগ, এবং এই জে লিগ করে তারা টার্গেট করেছে 2050-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে 50, তার কিন্তু একটা টার্গেট নিয়েছে। কোরিয়া কে লিগ করেছে, কোরিয়া এত টাকা ইনভেস্ট করে, যেটা গাফার ভাই বললেন যে প্ল্যানটা হবে অনেক দীর্ঘমেয়াদী, স্টেপ বাই স্টেপ আমরা কোথায় যেতে চাই। যেমন আমরা সবসময় চাই যেমন 2022 ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা যিনি বলেছেন উনিও ঠিকভাবে বলেননি, আর আমরা যারা ফুটবল নিয়ে খেলছি তারা জানেন যে এটা ইম্পসিবল, মিশন ইম্পসিবল, অবাস্তব, এই স্বপ্ন না দেখাই ভালো। বড় জোর আমি গাফার ভাইয়ের সাথে একমত যে আমার টার্গেট করা উচিত, যেহেতু হামজা চৌধুরী আসার পর ফুটবলে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, আমরা হামজা চৌধুরীকে সামনে রেখে যে আগামী 2টা সাব টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হবো, প্রথম আমরা এই প্ল্যানটা করি।
যে আমরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হব, আমরা এশিয়ান গেমসে কোয়ালিফাই করব, এশিয়া কাপে কোয়ালিফাই করব। এই ভিশনগুলি যদি আমরা আগামী 10 বছর টার্গেট করি, যে আগামী 10 বছরে আমরা র্যান্ডম সাব চ্যাম্পিয়ন হব, এশিয়ান গেমসে খেলবো, এশিয়া কাপে কোয়ালিফাই করব, তখন কিন্তু আমার ফুটবলটা উপরের দিকে আসবে। কাফার সাথে আমি আরও একটা কথা বলবো, যে ডিস্ট্রিক্টে যেমন আমারই টাঙ্গাইলে বাড়ি ছিল, আমরা দেখেছি যে ফুটবল তারা খেলতে গিয়েছেন, আমরা হাজার হাজার মানুষ খেলা দেখেছি, কারণ তারা স্টার প্লেয়ার টাঙ্গাইলে গিয়েছেন, বিশাল ব্যাপার, কারণ টাঙ্গাইল থেকে রেগুলার ঢাকায় এসে খেলা দেখা সম্ভব না, তারা খেলতে গেছেন, আমরা মাঠে যে 2-3 ঘন্টা আগে বসে খেলা দেখি। তো এই যে জাগরণটা, সেটা একদমই স্থিমিত হয়ে গেছে সারা দেশে। এবং আমি কিন্তু তার সাথে একমত যে ফিফা এফসির প্রেসক্রিপশনে আমরা যে প্রফেশনাল ফুটবলটা করেছি, ওটা আমাদের কোনো কিছুই নেই প্রফেশনাল। একমাত্র বসুন্ধরা কিংসের একটা কনসেপ্ট তৈরি হয়েছে, নিজের মাঠ হয়েছে, নিজের একাডেমির মতো করেছে তারা, তাদের একটা থাকার সুন্দর জায়গা আছে, এটা হয়েছে। আরেকটা ক্লাব ফোর্টিস, তাদের হয়েছে। কিন্তু মোহামেডান প্রায় 100 বছরের পুরনো ক্লাব, আবাহনী 60 বছরের পুরনো ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, তাদের কিন্তু কোনো কিছুই নেই। তাহলে কিভাবে আমরা প্রফেশনাল ফুটবলটা খেলবো? এটা একটা অবান্তর একটা কনসেপ্ট ছিল, চাপিয়ে দেওয়াটা, ওটা আমরা আরো পরে করতে পারতাম। আর উনি যেটা বলেছেন, আমি কিন্তু সেইটাই ভাবা উচিত ছিল, যে 8টা ডিভিশনকে নিয়ে আমরা প্রফেশনাল ফুটবল করে ক্লাবগুলিকে নিয়ে আমরা ঢাকার ফুটবলটাকে রান করাতে পারতাম। এটা একটা, এখন কি করতে পারি? এইটা যেমন এখন আমাদের আরেকটা ভালো জিনিস, না আমাদের আরেকটা ভালো জিনিস আছে, কিন্তু আমরা এটা কখনো চিন্তাই করি না। আমাদের 6টা বিকেএসপি আছে, এটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। এই বিকেএসপি সাভারে যেটা আছে, বহু দেশে এটা নেই। চীন স্কুল অফ ফুটবল খেলে করে তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, বাট আমরা এই বিকেএসপি গুলিকে কাজে লাগাতে পারি। কিন্তু আমরা ধরি না কেন বিকেএসপিতে আগামী 10 বছর 6টা বিকেএসপির থেকে আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রডিউস করব। তাহলে যারা ভর্তি হয় ক্লাস 5-6-এ, সেই প্লেয়ারগুলি 10 বছর পর কোথায় যাবে? একটা বড় স্ট্যান্ডার্ডে ফিরবে। এইখানে আমরা বিদেশি কোচগুলিরে নিয়ে আসি, একই দেশ থেকে আনি, ব্রাজিল থেকে 6টা কোচ আনি, কিংবা আর্জেন্টিনার থেকে 6টা কোচ আনি, ট্রেনার আনি, ফিজিও আনি, যাতে এই বাচ্চাগুলি একই স্টাইলে ফুটবল খেলে। কিংবা স্পেন থেকেই আনি 6টা কোচ, 6টা যদি বিকেএসপিতে 6টা স্প্যানিশ কোচ থাকে, তাহলে এই বাচ্চারা কিন্তু স্প্যানিশ স্টাইলে ফুটবল খেলবে, যেটা কালকে ফাইনালে যেটা খেলেছে। এবং 10 বছর পর আমরা এটার ইনসেন্টিভের মতো করতে পারি, যে ভালো করবে তাকে আমরা টাকা দিতে পারি, সে আরো আগ্রহী হবে। এই বিকেএসপি যদি সচল করা যায়, ফুটবল ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি, সবার সাথে যদি কর্পোরেট হাউসগুলি যোগ দেয়, তাহলে এটা অসম্ভব কিছু না, কিন্তু একটা সুন্দর পরিকল্পনা লাগবে, যেটা গাফার ভাই বললেন, যে প্ল্যান করতে পারবে এবং তার ইমপ্লিমেন্ট লাগবে। আমরা যদি 10 বছর টার্গেট করি, যে এখন 26 সাল, 36 সালে আমরা এই জায়গাটায় যেতে চাই, কিংবা 37 সালে আমরা এইখানে পৌঁছাতে চাই, এই বিকেল, এটা সম্ভব। এবং সেই কাজগুলি দেরি করার আর সময় নেই। এখনই একটা সুন্দর প্ল্যানিং এর মধ্যে বসে যদি আমরা বড় বড় অবকাঠামো নির্মাণ করতে পারি 5-7 বছর পর, তাহলে আমরা কেন খেলাটারে চাঙ্গা করতে পারবো না? কারণ আমার এই দেশেই তো সাকিব আল হাসানের তৈরি জন্ম হয়েছে, যে তামিম ইকবালের জন্ম হয়েছে, যে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি20-তে। তাহলে এই দেশে যদি একটা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাসায় এত প্লেয়ারের জন্ম হতে পারে, তাহলে হোয়াই নট ফুটবল? ফুটবল যেটা এই বিশ্বকাপের সময় আমরা দেখেছি সারা দেশ উন্মাদনায় চেয়ে গিয়েছে, কত ছেলে, কত মানুষ ফুটবলে নেবে। এখান থেকে আমরা কিছু ট্যালেন্ট হান্ট করতে পারি। আমি ঠিক এই কোশ্চেনটাই গাফার ভাইকেও করতে চাই, যেটা খুব সুন্দরভাবে দিলু ভাই বুঝিয়ে বললেন। আপনিও কি এই কথাটার সঙ্গে একমত? ফুটবলের তারকা বাংলাদেশ থেকে আমরা নতুন করে কিভাবে পাবো? আসলে তো এই ব্যাপারে প্রতিটা সময় কিন্তু আমরা আলাপ আলোচনা করি, অনেক সময় বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন টেবিল টকে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বলে আসছি। আসলে এটাই হলো আমাদের হওয়া উচিত, আমরা করছি না। যেভাবে হোক, যারাই দায়িত্বে আছেন। আরেকটা কথা, যদি কোনো প্রশ্ন থাকে আমি বলবো। আমার একটা কথা আছে দিলু ভাইয়ের সাথে, আমি এই মুহূর্তে বলে যাচ্ছি, কারণ আজকে আমাদের শেষ
সাইড। হুম তো সেখানে আমি বলে যাচ্ছি যে দিলু ভাই দেখেন, ক্রীড়া মন্ত্রণালয় রান বাই ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়কে সরকার, ক্লাবগুলি এনএসসির আন্ডারে, বিকেএসপিগুলি সরকারের আন্ডারে। বিকেএসপিগুলিতে যাদেরকে বসাইছে, আমি যদি ভুল না বলি, আমি এই কথাটা কেন বলি, হুম আমি 85-এ কর্নেল লতিফ মারা গিয়েছেন, একজন ভালো লোক মারা গিয়েছেন, উনি বিকেএসপিকে তৈরি করেছেন। উনি সময় কিন্তু অনেক ফুটবলার, কিন্তু ক্রিকেটার, ফুটবলার, হকি প্লেয়ার তৈরি হয়ে আসছেন। উনি কিন্তু ক্রিয়া মানে বান্ধব একটা লোক ছিলেন। ওদের এখানে না প্রথমে গেলে এরকম করে ইয়েস স্যার, সেলুট স্যার, তো প্লেয়ারদের বডি তো স্টিভ হয়ে যায়। আমরা বললাম 85-এ, আমি চুন্নু ভাই এবং মহসিন ভাই, এটার থেকে বাদ দেন, ওদের ফ্রিডম দেন। দিস ইজ নট আপনি ক্যাডেট কলেজ আর আর্মি ইনস্টিটিউশন, দিস ইজ বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া সংস্থা, বিকেএসপি, তাই না? তো আপনারা যদি এটাকে, আপনারা এখনই যদি এইভাবে হাঁটতে বলেন, এইভাবে এইসব থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি প্রতিটা জায়গায় এমন এক একজন ব্যক্তি দিতে হবে, যে ব্যক্তিরা জানে খেলাধুলা নিয়ে, বাংলাদেশ নিয়ে চিন্তা করে। আমরা ক্রীড়া পরিষদও দিতে হবে, বিকেএসপিগুলিতে দিতে হবে, আমার চিন্তা ভাবনা থাকতে হবে, এবং এটার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি চেয়ারে বসলাম, আমি কিছু করলাম না 5 বছর 4 বছর, অনেকে 20 বছর 14 বছর 17 বছর কাটিয়ে গিয়েছে, দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। থ্যাংক ইউ সো মাচ গাফার ভাই, থ্যাংক ইউ সো মাচ দিলু ভাই। আমার আর একটা প্রশ্ন গাফার ভাইয়ের কাছে, শেষ প্রশ্ন, আর এই প্রশ্নের মধ্যে দিয়ে শেষ করবো আজকের আয়োজন। যদিও আমরা বাংলাদেশের ফুটবলে চলে এসেছি, ফুটবল নিয়ে কথা বলতে বলতে, তবু বলতেই হবে আজকেই শেষ দিন। এরপর আসলে এই বিশ্বকাপ নিয়ে আমরা আর আলোচনা করছি না। ফাইনালের পর থেকে, আজকে থেকে আমরা যদি সোশ্যাল হ্যান্ডেলে দেখি, কিংবা বিভিন্ন ধরনের বড় বড় নিউজ হ্যান্ডেলগুলো যদি আমরা দেখি, তাহলে স্পেনের এই বিজয়ের খুশিতে কিন্তু সবাই প্যালেস্টাইনের কথা বলছে, যে ফ্রি প্যালেস্টাইন, এবং স্পেনে প্যালেস্টাইনের পতাকা উঠছে, এমনকি পুরো ইউরোপই ভীষণভাবে খুশি। অন্যদিকে আসলে আমরা যতই বলি না কেন যে কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো না, কারণ ফুটবল ইজ ফুটবল, এখানে আসলে পলিটিক্স কেন আসবে, কিন্তু আমরা পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু কন্ট্রোভার্সি দেখেছি, যেখানে আসলে বেলজিয়ামের সঙ্গে আমেরিকার খেলাটাতে যেখানে বালেগানকে রেড কার্ড দেওয়া হয়েছিল, তাকেও পরবর্তীতে খেলানো হয়েছে, যেটা একেবারেই ফিফার নিয়ম বিরুদ্ধ। আর এরকম আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি এসেছে। সো এই পলিটিক্সটাকে আসলে কি ফুটবলের সাথে আমরা মেশাবো, নাকি মানে কি বলবেন? এই বছর ওয়ার্ল্ড কাপের যে কাজটি হয়েছে, আমার মনে হয় এটার জন্য ফিফার যে ইনফান্তিনো, যে এখন দায়িত্ব আছে, জি ওনাকে কিন্তু কৈফিয়ত দিতেই হবে। আমরা যদি দেখি যে কানাডা এবং মেক্সিকো, আমেরিকাতে যে ফুটবলটা ওয়ার্ল্ড কাপটা হয়েছে 3 দেশে, যদি আজকে বলি ইরানের সাথে আপনার রাজনৈতিক সংঘর্ষ থাকতেই পারে, ফিফার 222টি দেশ কিন্তু অ্যাফিলিয়েটেড, ওখানে কিন্তু লেখাই আছে পিস ফর এভরিবডি, ফ্রিডম ফর এভরিবডি, ফ্রিডম স্পিচ, সব এগুলি লেখাই আছে। আমরা ফিফা অনেক ইসের মধ্যে আমরা গিয়েছি, পড়েছি, শুনেছি। তাহলে আজকে কোথায় ইরানকে খেলতে হয়েছে 1 ঘন্টার মধ্যে, রেডি হয়ে চলে যেতে হয়েছে, কি তার প্যারা নিতে হয়েছে। আপনি যদি দেখেন বেলজিয়ামের এগেনস্টে রেফারির যখন ডিসিশন অন দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ 100%। আমরা ওরা ভিআরআর কেন ভিআর করা হয়েছে, জাস্ট সূক্ষ্মভাবে এটাকে পরিচর্যা করার জন্য, জি যেন কোনো রকম না হয়। আগে যেগুলি হয়েছে, বল পড়ে এখানে লাগছে, বার পোস্টে এসেছে, এখন কিন্তু ভিআরের অফসাইডটা, যেমন কালকে যে অফসাইড দেখিয়েছে, পুরো এই জায়গাটা তার এসেছিল একটা চুল পরিমাণ, এগুলি কিন্তু নতুনত্ব আসছে। কিন্তু যেই জিনিসগুলি তৈরি হয়েছে, যে প্যালেস্টাইনটা ইউরোপকে সাপোর্ট করছে, আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করছে, এটার জন্য আমি মনে হয় এই ফুটবলের ক্রীড়া অঙ্গনের মধ্যে যেন এটা না আসে। রাজনীতির জায়গায় থাকবে, দেশে বিদেশে যুদ্ধ তাদের নিজেদের স্বার্থে এখন কিন্তু খেলার মধ্যে চলে আসছে। আর যেই রেড কার্ডের ব্যাপারে কন্ট্রিবিউশন যেটা জিনিসটা আসলে সত্যিকার ভীষণ দুঃখজনক। সেখানে এথিক্স কমিটি আছে, রাষ্ট্রিক কমিটি আছে, সেখানে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, দিস ইজ অ্যাবসলিউটলি কনস্টিটিউশন বাই লজ, ওই অনুযায়ী হয়। তো এত ধারা এত অনেক সময় দেখা গেছে ফলটাকে তারা ওভারলুক করে চলে যায়, কিংবা অফসাইডটাকে ওভারলুক করে, এটা লাস্ট পর্যন্ত দেখে ভিআরআর সঠিক আছে কিনা, যেই জন্য ভিআরআর চেক করে। তো এখানে আমাদের ভুল বুঝাবুঝি হয়, যে মনে করে অনেক অন্য দেশকে আমরা সাপোর্ট করছি ও ফিফা এদেরকে, বাট অ্যাকচুয়ালিটি নট, এটাও কিন্তু আমাদের ধারণা। তো আমি মনে করি ক্রীড়া ক্ষেত্রে কোনো রাজনীতি, ক্রীড়াটা হলো সকলের জন্য, সব দেশের জন্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশগুলিতে এখানে পার্টিসিপেট করে, সব দেশের লোকরা এখানে পার্টিসিপেট করে। সেক্ষেত্রে এখনও বলে রাখি যে 1950 সালে ভারত ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিল, শুধু খালি পায়ে খেলতে দেয়নি দেখে কিন্তু ভারত কিন্তু খেলেনি। এইটাই হলো ওয়ার্ল্ড কাপ। এত বড় একটা মঞ্চে
এই ঘটনাগুলি কিন্তু আগামী দিনে আমার মনে হয় প্রেসিডেন্টকে কিন্তু জব দিতে কাঠঘরে দাঁড়াইতে হবে। একদমই। থ্যাংক ইউ সো মাচ গাফার ভাই, থ্যাংক ইউ সো মাচ দিলু ভাই। আজকে খুবই স্পেশাল একটা দিন, যেহেতু ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল এবং তার রেজাল্টটা আমরা জানতে পেরেছি। আর ফুটবলের মাঠে তো এটা হতোই, এক দলকে কেঁদে বিদায় নিতে হবে এবং আরেক দলকে বিজয়ে হাসি মুখে এই কাপটা নিয়ে সে আলোড়ন তুলবে তার দেশে। আর সেটা নিয়ে আমরা আজকের আলোচনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ বলে রাখি, দিলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের যারা দীর্ঘ 1 মাস 9 দিন কাজ করেছেন এটার পিছনে, যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা প্রোডিউসার, তারা এডিটর, যারা আমাদের ডিজিটাল, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যদি আমি সফল না হতাম এত সুন্দর একটা স্টুডিও করে আমরা এই মানে ফুটবলের উন্মাদনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ গাফার ভাই, থ্যাংক ইউ সো মাচ দিলু ভাই ফর কামিং। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, অনেক হাসি, কান্না, ক্ষোভ, দুঃখ, বেদনা, কন্ট্রোভার্সি, কি নেই, কি ছিল না এতে। আর এই সব কিছু মিলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ অবিস্মরণীয় হয়ে থাকবে সারা পৃথিবীর মানুষের কাছে। সেই কারণেই তো আমরা বলি লার্জেস্ট ফেস্টিভ্যাল অন দ্য আর্থ। তবে আগামী 30-এর বিশ্বকাপে আমরা দেখতে চাই আরও অনেক দল, নতুন নতুন দল এতে যুক্ত হোক, কিন্তু 2026-এ যে কন্ট্রোভার্সিগুলো এসেছে, কন্ট্রোভার্সি মুক্ত একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে চাই। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে দেশ রূপান্তর 1 মাস জুড়ে যে আয়োজনটি করেছিল আপনারা দেখছিলেন, দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফিনান্স, হোস্ট করছিলাম আমি তাসনুভা মোহনা। আজকে ফাইনাল খেলা শেষে স্পেনের বিজয় এবং আর্জেন্টিনার কান্না জড়িত মুখ, এই সব কিছুই আমাদের বিশ্বকাপের অংশ, এই সব কিছুই আমাদের ইতিহাসের অংশ। চলুন এই ইতিহাস নিয়ে, আনন্দ নিয়ে, দুঃখ বেদনা সব কিছু নিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাই। আমাদের বাংলাদেশ ফুটবল আবারও উজ্জীবিত হয়ে যাক সেই 80s-এর মতো। সবাই খুব ভালো থাকবেন। ওয়ার্ল্ড কাপ 2026 অমর হোক।